ইউনুসের রাইট হ্যান্ড খলিলুর রহমানকে কি আলটিমেটাম দিলেন আমাদের এনএসএ আজিজ ডোভাল? ডোভালের সঙ্গে বৈঠকের পরই কেন দ্রুত সফর কাটছাট করে ঢাকায় ফিরে গেলেন এনএসএ খলিলুর রহমান? দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম স্টেলথ ফাইটার জেট পাওয়ারের অধিকারী কি হতে চলেছে ভারত? রাশিয়ার SU-57 কিভাবে মাঝ আকাশে ঘায়েল করবে ইউএস নির্মিত স্টেলথ ফাইটার জেট F-35কে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। একটা কথা আপনারা প্রায় শুনবেন যে আমরা বলে থাকি যে একটা সিদ্ধান্ত জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। সত্যি তাই। যদি সঠিক সিদ্ধান্ত হয় তাহলে জীবনের মোড় ঘুরে যায়, জীবন পরিবর্তিত হয়, আপগ্রেডেড হয়। আর যদি সিদ্ধান্ত ভুল হয় তাহলে জীবনে অনেক সমস্যা তৈরি হয়। এটা যেমন জীবনের ক্ষেত্রে সত্যি, ব্যক্তির ক্ষেত্রে সত্যি, ব্যক্তিবর্গের ক্ষেত্রে সত্যি, তেমনিভাবে এই সিদ্ধান্ত নির্দিষ্টভাবে রাষ্ট্রের ক্ষেত্রেও সত্যি। রাষ্ট্র যদি সঠিক সিদ্ধান্ত নেয় তার কূটনীতি, তার অর্থনীতি, তার সমর নীতির ক্ষেত্রে, তাহলে সেই রাষ্ট্র অনেকটাই এগিয়ে যায়। বিশেষ করে ওয়ার স্ট্র্যাটেজির ক্ষেত্রে রাষ্ট্রের সিদ্ধান্ত তাকে জিওপলিটিক্যালি অনেকটা এগিয়ে দেয়। বিশেষত অনেকে মনে করেন যে আজকের মডার্ন ওয়ার স্ট্র্যাটেজির ক্ষেত্রে বিভিন্ন দিককে তো সামনে আনা হয়, তার মধ্যে ভীষণ ইম্পর্ট্যান্ট হলো তার এই রাষ্ট্রের ক্ষেত্রে তার যে এয়ার ডিফেন্স বা তার যে এয়ারফোর্সের শক্তি সামর্থ্য। যদি এই দুটো শক্তিশালী হয় তাহলে সেই রাষ্ট্র অনেকটাই এগোতে পারে খুব দুরন্ত গতিতে। অবশ্য ভারত এ বিষয়টা অনেক আগে থেকেই ভেবেছে। সেই কারণেই 1997 সালে যে ছবিটা আমরা দেখেছিলাম, যে হঠাৎ করে সারা বিশ্বকে চমকে দিয়ে পাকিস্তানের আকাশে লাহোরে একটা ভীষণ শব্দ, এবং সেই শব্দ একেবারে ইসলামাবাদ পর্যন্ত পৌঁছে গেছিল। পরে পাকিস্তানের কর্তারা বুঝতে পেরেছিলেন যে তাদের অজান্তেই পাক আকাশে এসে উপস্থিত হয়েছিল একটি ফাইটার জেট। যদিও অনেক বিতর্কিত বিষয়, বলা হয়েছিল যে তৎকালীন ভারতীয় MiG-25 সময়ের থেকে এগিয়ে থাকা একটা ফাইটার জেট সেই মুহূর্তে পাকিস্তানের আকাশে ছিল, এবং সে সনিক বুমের সাউন্ডে বা ওই ফাইটার জেটের সনিক বুমের সাউন্ডে সেই সময় ইসলামাবাদের কর্তারা চমকে উঠেছিলেন যে এত আধুনিক ভারতবর্ষ বা তার এয়ারফোর্স বা এয়ার ডিফেন্স। কিন্তু একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে শুধুমাত্র 1997 সাল নয়, আপনাকে বাবাকে তাকাতে হবে আজকের প্রেক্ষাপটে, অর্থাৎ 2025-এ এসে। 2025-এর ছবিটা একদম অন্যরকম। সেই ছবিটা কি? সেই ছবিটা হলো আমাদের বাদ দিয়ে বাকি তিনটে যে গ্লোবাল সুপার পাওয়ার আছে, যেমন রাশিয়া রয়েছে, যেমন চীন রয়েছে, যেমন আমেরিকা আছে, এই তিনটে দেশের হাতেই রয়েছে নিজস্ব স্টেলথ ফাইটার জেট, অর্থাৎ পঞ্চম প্রজন্মের যে ফাইটার জেট। এই স্টেলথ ফাইটার জেটের বিষয়টি হলো যে এটিকে শত্রু শিবিরের যে রাডার সিস্টেম তা মূলত ডিটেক্ট করতে পারে না, বা প্রাইমারিলি তাকে দেখতে পায় না। ফলে এই স্টেলথ ফাইটার জেট এখন যুদ্ধের জন্য ভীষণ উপযোগী। অন্যদিকে আমরা দেখেছি আমাদের প্রায় ঘোষিত শত্রু রাষ্ট্র তুরস্ক, এই তুরস্ক এই স্টেলথ ফাইটার জেটের প্রোটোটাইপ, অর্থাৎ সেমি স্টেলথ ফাইটার জেট বা ফাইনালের আগের পর্যায়ে তারা রেডি করে ফেলেছে। এবার তারা প্রোডাকশনের দিকে এগোচ্ছে, অর্থাৎ তারা খুব দ্রুত স্টেলথ ফাইটার জেট প্রোডাকশন করবে। এবং এই তথ্য জানার পরই পাকিস্তান তুরস্কের সঙ্গে কথা বলেছে। আপাতত যে তথ্য আমরা জানতে পারছি যে এখনও পর্যন্ত পাকিস্তান তুরস্কের কাছ থেকে 2টি স্কোয়াড্রন স্টেলথ ফাইটার জেট পেতে পারে, সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে পাকিস্তান চীনের কাছ থেকে J-20 এই স্টেলথ ফাইটার জেটের তারা আবেদন করেছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে তারা 3 স্কোয়াড্রন এই স্টেলথ ফাইটার জেট চীন থেকেও পাবে। তাহলে মোটামুটি হয় পাকিস্তান যে থিওরিতে এগোচ্ছে তা হলো আগামী 3 থেকে 4 অথবা 5 বছরের মধ্যে তারা বেশ কয়েকটি স্কোয়াড্রন এই স্টেলথ ফাইটার জেট, রাডার ফাঁকি দেওয়া পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান তারা পেতে চলেছে। পাশাপাশি যদি আমরা দেখি যে আমেরিকার স্টেলথ ফাইটার জেট একাধিক ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশও ব্যবহার করছে। এই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ একটিও ভারতবর্ষের খুব কাছের নয় বলে, অর্থাৎ যারা এই মুহূর্তে আমেরিকার স্টেলথ ফাইটার জেট ব্যবহার করছে তারা ভারতবর্ষের খুব ঘনিষ্ঠ নয় বলেই অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করেন। তাহলে মোটের উপর কি দাঁড়ালো? মোটের উপর দাঁড়ালো যে তুরস্কের যে নতুন নির্মিত স্টেলথ ফাইটার জেট কান, যার নাম দেওয়া হয়েছে, সেটি পাকিস্তান পাওয়ার পথে রয়েছে, পেতে পারে আগামী 2-1 বছরের মধ্যেই হাতে পেয়ে যাবে। আবার অন্যদিকে চীনের থেকেও তারা একটা বিপুল সংখ্যক স্টেলথ ফাইটার জেট পাচ্ছে। পাশাপাশি ন্যাটো দেশগুলো হয়তো স্টেলথ ফাইটার রয়েছে। ফলে ভারতের এই মুহূর্তে এই জিওপলিটিক্সে বা দক্ষিণ পূর্ব এশিয়ায় বা আমাদের এশিয়ার বুকে ভারতকে যদি মিলিটারি ডমিনেন্স বজায় রাখতে হয় তাহলে আমাদের ইমিডিয়েটলি স্টেলথ ফাইটার প্রয়োজন। আমাদের নিজস্ব যে স্টেলথ ফাইটারের প্রজেক্ট আছে, অ্যামকা প্রজেক্ট, সেটা আস্তে আস্তে আরও কয়েক বছর লাগবে। তাহলে উপায় কী? একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে ভারতের হাতে 31 স্কোয়াড্রন ফাইটার জেটের সম্ভার রয়েছে,
কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে আমাদের মতো বড় দেশের ক্ষেত্রে আমাদের প্রয়োজন 42 স্কোয়াড্রন ফাইটার জেটের সম্ভার। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে একটা ঘটনা ঘটে গেছে, সেটা দুবাই এয়ার শোতে রাশিয়ার তরফে একটা ঘোষণা করা হয়েছে। রাশিয়ার তরফে তাদের ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন ঘোষণা করেছে যে তারা একটি বিদেশি বন্ধু রাষ্ট্রকে 2টি Su-57 স্টেলথ ফাইটার জেটের কাস্টমাইজড ভার্সন তারা রপ্তানি করেছে। এবং এখান থেকে জল্পনা তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে যে সেই দেশটি কারা, এবং সেই দেশটি ইতিমধ্যে কমব্যাট পেট্রোলিংয়ের ক্ষেত্রে এই 2টি Su-57কে ইতিমধ্যে ডেপ্লয়মেন্ট করিয়েও দিয়েছে। এখন যে তথ্য উঠে আসে তা হলো রাশিয়ার কাছ থেকে 2টি দেশ মূলত Su-57-এর জন্য তারা অনুরোধ করেছে, বা রাশিয়া তাদেরকে পাল্টা অনুরোধ করেছে। এই দুটো দেশ হলো আলজেরিয়া এবং ভারতবর্ষ। এবার যে প্রশ্ন এখানে আসছে, আলজেরিয়ার যে অর্থনৈতিক কাঠামো রয়েছে বা তাদের যে টেকনোলজি, তাদের পক্ষে কোনো ফাইটার জেটকে কাস্টমাইজ করা সম্ভব নয় বলেই বিশেষজ্ঞরা মনে করেন। আবার ভারত প্রথম থেকেই রাশিয়াকে বলে এসছে যে Su-57 তারা নিলেও তারা নিজেদের মতো করে গড়ে পিটে নেবে, অর্থাৎ সেটাকে কাস্টমাইজ করবে। অর্থাৎ Su-57কে আমরা নিজেদের মতো করে আমরা আপগ্রেড করব, আমাদের রাডার বা আমাদের বিভিন্ন মিসাইলকে সেখানে ইনস্টল করব। ভারতের প্রাথমিক শর্ত এটা ছিল। ফলে দুয়ে 4 করলে এই আনঅফিসিয়ালি 2টি Su-57 হয়তো ওই বৃহৎ রাষ্ট্রটির হাতে এসছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি যে সম্ভাবনা তৈরি হয়েছে বা ছবি উঠে আসছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এবং মনে করা হচ্ছে যে পুতিনের সেই সফরে ভারতের সঙ্গে রাশিয়ার স্টেলথ প্রযুক্তির যে ফাইটার জেট Su-57 নিয়ে অফিসিয়াল এগ্রিমেন্ট হবে, এবং আমরা পর্যায়ক্রমে মোট 90টি Su-57 পর্যায়ক্রমে আমাদের হাতে আসবে, এটা মনে করা হচ্ছে। এবার যে প্রশ্নটা উঠবে যে যেখানে আমেরিকার তরফে ভারতকে অফার করা হয়েছে তাদের স্টেলথ প্রযুক্তির ফাইটার জেট F-35, যেটা সারা বিশ্বের সবচেয়ে দামি এবং সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট বলে আমেরিকা দাবি করে, সেটার জন্য ভারতকে অফার করা হয়েছে। তাহলে ভারত সেটা না নিয়ে কেন রাশিয়ার থেকে Su-57 নিচ্ছে, এই প্রশ্ন বিভিন্ন অংশে উঠে আসছে। তার প্রথম সবচেয়ে বড় কারণ হলো যে আমেরিকান ফাইটার জেট, সেটা স্টেলথ হোক বা যে কোনো ফাইটার জেট হোক, মেনটেন্যান্স এবং স্পেয়ার পার্টস আমেরিকা নিজের হাতে রাখে বলে যে কোনো দেশের এটা পরবর্তী ক্ষেত্রে বড় একটা সমস্যার মুখে পড়তে হয়। তাহলে এবার আমরা দেখে নিই যে ভারত কেন Su-57 এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে সিলেক্ট করেছে। মোটামুটি তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। F-35-এর পরিবর্তে কি আছে দুটোর পার্থক্য, এবং মাঝ আকাশে মারণ ক্ষমতা কোনটার বেশি, Su-57 নাকি F-35? এক ঝলকে আমরা দেখে নিই গোটা বিষয়টি। প্রথম বিষয় হলো যে যদি আমেরিকার থেকে আমরা পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির ফাইটার জেট নিই, আমেরিকা আমাদেরকে কোনোভাবেই তার যে টেকনোলজি শেয়ার করবে না, এবং পাশাপাশি আমেরিকা এখানে বেশ কিছু বিষয়কে গোপন করবে। পরিবর্তে রাশিয়া আমাদের সম্পূর্ণভাবে টেকনোলজি শেয়ার করবে, যেটাকে বলা হচ্ছে আনরেস্ট্রিক্টেড টেকনোলজি রাশিয়া আমাদেরকে শেয়ার করবে বলে আপাতভাবে স্থির হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়া এই Su-57 এই স্টেলথ প্রযুক্তির ফাইটার জেটের সোর্স কোড পর্যন্ত আমাদের শেয়ার করে দেবে। সোর্স কোড যদি শেয়ার না করে তাহলে ভারতবর্ষের পক্ষে এই ফাইটার জেটকে নিজেদের মতো করে সাজানো একদমই সম্ভব নয়, অর্থাৎ তাকে কাস্টমাইজ করা সম্ভব নয়। এবং যখনই সোর্স কোড রাশিয়া আমাদের শেয়ার করবে, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের টেকনিশিয়ানরা সেখানে বিরূপাক্ষ রাডার, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সেখানে ইনস্টল করতে পারবে। এবং এখনও পর্যন্ত যে তথ্য আসছে তাতে আমেরিকা কখনোই তার সোর্স কোডকে ডিসক্লোজ করে না। শুধুমাত্র 2-1টি বন্ধু রাষ্ট্রকে আমেরিকা করেছে, যেমন ইসরায়েলকে সোর্স কোড আমেরিকা ডিসক্লোজ করেছে, ইসরায়েল সেভাবে F-35কে কাস্টমাইজ করেছে। এবার দেখে নেওয়ার প্রয়োজন যে মাঝ আকাশে মারণ ক্ষমতার দিক থেকে F-35 নাকি Su-57 কোনটি এগিয়ে আছে, ডগ ফাইটও বা কোনটি এগিয়ে, এক ঝলক আমরা দেখে নেব। F-35 সিঙ্গেল ইঞ্জিনের একটি স্টেলথ ফাইটার জেট, অন্যদিকে Su-57 ডাবল ইঞ্জিনের একটি স্টেলথ ফাইটার জেট। F-35 টেক অফের সময় ওয়েট ক্যারি করতে পারে 2900 কেজি, অন্যদিকে Su-57 টেক অফের সময় ওয়েট ক্যারি করতে পারে 3500 কেজি। একই সঙ্গে F-35-এর টপ স্পিড ম্যাক 1, অর্থাৎ ঘন্টায় 1930 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ছুটতে পারে, অন্যদিকে Su-57-এর টপ স্পিড ম্যাক 2, অর্থাৎ ঘন্টায় 2600 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে, অর্থাৎ আফটার বার্ন ছাড়াই Su-57 সুপারসনিক ক্রুজিং স্পিড এক ঝলকে তুলতে পারে। আরও বেশ কিছু স্পেশালাইজেশন সামনে আসছে, যেমন একবার ফিউয়েলিং করলে অর্থাৎ তেল ভরে নিলে F-35 তার কমব্যাট রেঞ্জ, অর্থাৎ যতটা অংশ জুড়ে সে পেট্রোলিং করতে পারে বা তার যাবতীয় এয়ার ডমিনেট করতে পারে, তার এরিয়াটা হচ্ছে 1380 কিলোমিটার। অন্যদিকে Su-57-এর এই এয়ার ডমিনেশন বা কমব্যাট রেঞ্জ হচ্ছে একবার তেল ভরলে 1500 কিলোমিটার। একই সঙ্গে Su-57
তার রাডার ডিটেকশন রেঞ্জ হলো 400 কিলোমিটার, অন্যদিকে F-35 রাডার ডিটেকশন রেঞ্জ হলো 160 কিলোমিটার। পাশাপাশি F-35 সেটি একই সঙ্গে 23টি পর্যন্ত মিসাইলকে প্রতিহত করতে পারে। উল্টো দিকে Su-57 একই টাইমে অর্থাৎ একই সময়ে 60টির মতো মিসাইলকে রিটালিয়েট করতে পারে বা প্রতিহত করতে পারে। এর পাশাপাশি F-35 US নির্মিত এই ফাইটার জেটকে ভেরোনিচ বা VHF রাডার দিয়ে বা S-400 এয়ার ডিফেন্স দিয়ে ডিটেক্ট করা সম্ভব বা ট্র্যাক করা সম্ভব। ফলে একটা ছবি পরিষ্কার হচ্ছে যে ভারত কেন Su-57 দিকে ঝুঁকে পড়েছে। এছাড়া দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসছে। বিশেষজ্ঞরা বলেন যখনই আমেরিকা কোনো F-35 বা যে কোনো তাদের ফাইটার জেট অন্য দেশকে বিক্রি করে, তারা OTP সিস্টেম করে দেয়। তাদের OTP সিস্টেম ছাড়া সেই ফাইটার জেটটিকে ওই দেশটি যে কিনছে সে ওড়াতে পারবে না। দ্বিতীয়ত আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা ভয়ঙ্কর, সেটা হলো আমেরিকা তার যে কোনো ফাইটার জেট যখন অন্য কোনো দেশকে বিক্রি করার পরও কিল সুইচ এই অপশানটাকে পেন্টাগন নিজের হাতে রাখে। ফলে মাঝ আকাশে যখন সেই ফাইটার জেটটি লড়াই করছে, যদি আমেরিকা বা US বিরোধী কোনো সিদ্ধান্ত নেয় বা কোনো রকম US বিরোধী বা স্বার্থবিরোধী কাজ করে বলে পেন্টাগন মনে করে বা US মনে করে, সঙ্গে সঙ্গে কিল সুইচ তারা অন করতে পারে। কিল সুইচ অন করলেই মাঝ আকাশেই সেই ফাইটার জেটটি ধ্বংস হয়ে যাবে, এমনটাই তথ্য রয়েছে। ফলে আমেরিকান ফাইটার জেট কেনার আগে 10 বার চিন্তা করা উচিত যে কোনো রাষ্ট্রের বলে বিশেষজ্ঞরা মনে করেন। অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে ভারতবর্ষ যখন এশিয়া জুড়ে একটা ডমিনেশন তৈরি করছে বা মিলিটারি ডমিনেন্সকে অনেকটা বাড়িয়ে নিচ্ছে, তখন আমাদের বিরুদ্ধে প্রত্যেক দিন যে ষড়যন্ত্রগুলো তৈরি হচ্ছে সেগুলো আমাদের চোখ এড়াচ্ছে না, আমাদের গোয়েন্দাদের চোখ একেবারেই এড়ায়নি। সেই কারণে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে ঘটে চলা প্রত্যেকটি বিষয়ের প্রতি আমাদের কড়া নজর রয়েছে, আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কড়া নজর রয়েছে। এবং রিসেন্টলি দেখবেন যে সেখানকার বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফাঁসির নাটকটি মঞ্চস্থ করলেন মোহাম্মদ ইউনূস বা তার সিন্ডিকেট, এবং এই ফাঁসির নাটক মঞ্চস্থ করার আড়ালে যে কাজটা করা হলো, সে দেশের অত্যন্ত সমৃদ্ধ বন্দর চট্টগ্রাম বন্দরকে কার্যত আমেরিকার নির্দেশে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ ডেনমার্কের হাতে তুলে দিলেন ইউনূস বা তার সিন্ডিকেট। এবং ডেনমার্কের সংস্থা এপি মোলা ম্যারক্সের হাতে নামমাত্র মূল্যে এই চট্টগ্রাম পোর্টকে তুলে দেওয়া হয়েছে, এবং এটা বাংলাদেশের একটা জাতীয় ক্ষতি বলে অনেকে মনে করছেন। তবে সেটা তো বাংলাদেশের বিষয় না, তাদের নিজস্ব বিষয়, এ বিষয়ে আমাদের বলার মতো কিছু নেই, তাদের সিদ্ধান্ত এটা। কিন্তু আমাদের গোয়েন্দারা ফলো করেছেন যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আবারও ভারতবর্ষকে রক্তাক্ত করার প্ল্যানিং কি হচ্ছে, এবং সেই একটা ছবি কি গোয়েন্দারা ইতিমধ্যেই পেয়ে গেছেন। সেই কারণে দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে আমন্ত্রণের আড়ালে বা আমন্ত্রণের মোড়কে কার্যত তলবি করা হয়েছিল ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বাংলাদেশে এনেছে খলিলুর রহমানকে বলা হয় মোহাম্মদ ইউনূসের একদম রাইট হ্যান্ড, এবং তাকে খুব দ্রুত এই আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি এসেছিলেন। এবং তিনি কনক্লেভের ঠিক একদিন আগে এসে পৌঁছন। কখন এসে পৌঁছন? যখন হাসিনার নাটকটি মঞ্চস্থ করছেন ইউনূসের সিন্ডিকেটের সদস্যরা। এবং সেই সময় দিল্লিতে আমাদের এনএসএ অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ এবং কনফিডেন্সিয়াল বৈঠকে বসেন বাংলাদেশের ইউনূসের রাইট হ্যান্ড মার্কিন নাগরিক এই খলিলুর রহমান। সেই বৈঠকে এমন কি হয়েছিল যে তারপরে কার্যত মুখ চুন হয়ে গেছিল বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের। সেই বৈঠকে এমন কি হয়েছিল যে এই কনক্লেভ শেষ হওয়া মাত্রই তিনি দিল্লি ছেড়ে সোজা ঢাকা চলে গেছিলেন। এই তথ্যগুলো আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত আসছে, গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমরা কিছু জানতে পারছি। যতটুকু টেকনিক্যালি বলা সম্ভব ততটুকু আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করতে চাইছি। একদম লক্ষণীয়ভাবে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানের যে বৈঠকটি হয়, সেখানে বেশ কিছু অপ্রিয় বিষয় উঠে আসে। সেই অপ্রিয় বিষয়গুলো যেগুলো সূত্র মারফত পরে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তাহলে অনেকটা এরকম যে বাংলাদেশে এই মুহূর্তে তুরস্ক এবং পাকিস্তানের অস্ত্র, সেখানকার গোয়েন্দা বাহিনী এবং সেখানকার একাধিক সেনাকর্তা দীর্ঘদিন রয়েছেন, এবং সেখানে থেকে তারা ভারত বিরোধী কাজে লিপ্ত হয়েছেন, এটার উত্তর চাওয়া হয়েছে। একই সঙ্গে একটা অন্তর্বর্তী সরকারের হাতে তৈরি একটা আদালত অর্থাৎ ট্রাইব্যুনাল কোর্ট, সেটা কতটা বৈধ এবং তার সিদ্ধান্ত কতটা বৈধ তা নিয়েও প্রশ্ন তোলা হয় বৈঠকে। শুধু এখানে থেমে না থেকে ইন্দো বাংলাদেশ বর্ডারে, যেখানে বাংলাদেশি প্রশাসনিক আধিকারিক বা তাদের প্রশাসনিক লোকজনের মধ্যে মিশে রয়েছে আইএসআইয়ের গোয়েন্দারা, সেটা কিভাবে বাংলাদেশের বা তারা কীভাবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে ভারত বিরোধী কাজে, সেই প্রশ্ন রাখা হয়। সূত্র বলছে ওই বৈঠকে একটা আলটিমেটাম বাংলাদেশকে দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশে এনএসএ খলিলুর রহমানকে একটা আলটিমেটাম জানিয়েছে সরাসরি দিল্লি। অর্থাৎ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জৈশ-ই মোহাম্মদ পাকিস্তান বেসড এই জঙ্গি সংগঠন ভারত বিরোধী নতুন ব্লুপ্রিন্ট তৈরি করছে, তার যে ডসিয়ার বা
অভিযোগ বা প্রমাণপত্র ইতিমধ্যেই বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানকে তুলে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। শুধু তাই নয়, সাম্প্রতিক একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতকে রক্তাক্ত করার যে ব্লুপ্রিন্ট বাংলাদেশে তৈরি করছে সেখানকার জঙ্গিরা বা পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো, তার বিভিন্ন ডিজিটাল এভিডেন্স এবং স্যাটেলাইট ইমেজও বাংলাদেশে ইউনূসের যিনি রাইট হ্যান্ড খলিলুর রহমানকে তুলে দিয়েছেন। আমাদের তরফে যারা ছিলেন, আমাদের পলিসি মেকাররা, তারা এই কাজটা ইতিমধ্যেই করেছেন। সেই ডিজিটাল এভিডেন্স, সেই স্যাটেলাইট ইমেজেস বাংলাদেশের এনএসএ খলিলুর রহমান হাতে পাওয়ার পর তিনি কার্যত বিব্রত হন বলেই বিভিন্ন সূত্র দাবি করছে। তার মুখ চুন হয়ে যায় বলে বিভিন্ন অংশ জানতে পারছে। এবং আমাদের এনএসএ অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ এই কনফিডেন্সিয়াল বৈঠক করার পরই বাংলাদেশের এনএসএ খলিলুর রহমান তিনি জাস্ট তার বক্তব্যটা পেশ করেই দ্রুত তিনি ঢাকা ফিরে যান। অর্থাৎ তিনি যে সফর নিয়ে এসেছিলেন তা অনেকটাই কাটছাট করা হয় এবং অনেকেই দাবি করছেন যে তিনি অত্যন্ত চাপে পড়েই দ্রুত ভারত ত্যাগ করেছিলেন। এবং পাশাপাশি যে তথ্য আমরা জানতে পারছি যে বৈঠকে শুধুমাত্র আমাদের এনএসএ অজিত ডোভাল ছিলেন না, ছিলেন আমাদের র চিফ পরাগ জৈনও। এবং গোটা বৈঠকে একের পর এক বিস্ফোরক তথ্য রাখা হয় খলিলুর রহমানের সামনে, যা তিনি কোনোভাবেই অস্বীকারও করতে পারেননি। ফলে এক্ষেত্রে একটা ছবি উঠে আসছে যে প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের জন্য, কিন্তু সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের যে জিরো টলারেন্স নীতি সেটা ভারত কখনোই পরিবর্তন করবে না। এবং সাম্প্রতিক আমাদের সংসদে গৃহীত নীতিতে বলা হয়েছে যদি কোনো রাষ্ট্র ভারত বিরোধী কাজে অংশ নেয় বা সন্ত্রাসবাদে মদত দেয় সেটা আমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ বলেই মনে করব। তাহলে মোটামুটি ছবিটা কি উঠে আসলো? ডোভালের কড়া ডোজের পরই ঠিক এই সফরসূচির একদিন আগেই, শেষ হওয়ার একদিন আগেই দেশে ফিরে যান খলিলুর রহমান। এবং দেশে ফেরার পর বাংলাদেশের ছবি আমাদের কাছে আসছে, সেখানে আদালতকে ব্যবহার করে মোহাম্মদ ইউনূস তার যে থাকার যে সময়সীমা বা স্থায়িত্বকে আর একটু বাড়িয়ে নিয়েছেন। এবং একই সঙ্গে দেশে ফিরেই খলিলুর রহমান অনেকটা চাপে পড়েই বোধহয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন, একেবারে আন্তরিকভাবেই আমাদের এনএসএ অজিত ডোভালকে সে দেশে আমন্ত্রণ জানিয়েছেন বলে একটা অংশ দাবি করছে। ফলে এই যে আমাদের এনএসএ অজিত ডোভালকে ঢাকায় আমন্ত্রণ জানানো, এই যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, তার ফলে একটা বড় অংশ মনে করছেন যে ভারত বা ভারতীয় গোয়েন্দা সংস্থারা যে যাবতীয় তথ্য বাংলাদেশ সেখানকার মাটিকে ব্যবহার করছে ভারত বিরোধী কার্যকলাপের জন্য, ভারতকে রক্তাক্ত করার জন্য, সেই ছবিটা আমাদের হাতে এসছে। এবং আমাদের এনএসএ অজিত ডোভালের অতীতের কর্মকাণ্ড বলছে যে এই বিষয়গুলো আমরা কখনোই মেনে নিই না এবং খুব কড়া হাতে দমন করি। তাহলে কোথাও কি একটা কড়া ডোজ ঢাকার ক্ষেত্রে অন্যরকম প্রতিফলন তৈরি করেছে ইতিমধ্যে? তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে এবার আর মিষ্টি কথাতে চুড়ে ভিজবে না। যদি ভারত বিরোধী কার্যকলাপ বাংলাদেশ বা ঢাকা ইমিডিয়েটলি বন্ধ না করে তাহলে ফল ভুগতে হবে বাংলাদেশকে, ঢাকাকেও, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আরও গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি জয় হিন্দের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ।